জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমরা লাস্ট যেটা পড়ছি সেটা ছিল শ্বসনের যান্ত্রিক কৌশল একটা, আর হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, যে শ্বসনটাকে মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করে। এটা সবার পড়া হয়ে গেছে যারা ক্লাস করছো। আজকে আমরা পড়ব শ্বসনের শারীরবৃত্ত বা রাসায়নিক বিক্রিয়া যেটাকে বলে। লেখো, আজকের তারিখ দাও। লেখো শ্বসনের শারীরবৃত্ত। শারীরবৃত্ত ব্র্যাকেটে লেখো ফিজিওলজি, ফিজিওলজি অফ রেসপিরেশন। এইটা এই শ্বসন অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে শ্বসনের মূল কৌশলটা। এটা পড়লে, এটা পড়া শেষ হয়ে গেলেই তোমাদের মোটামুটি চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে চলে যাবে। আজকে যে আইটেমটা পড়বো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন, শ্বসনের শারীরবৃত্ত। আজকে যারা ক্লাস না করবে তারা খুব ভুল করবে। আর আজকের ক্লাসটা আমি নিচ্ছি এই জন্য, স্যার এটা কালকে আমাদের ক্লাস কি 12টায় হবে না স্যার? হ্যাঁ, তা হবে 12টায়, কিন্তু 20 তারিখ এবং 21 তারিখ এই 2 দিন আমি ক্লাস নিতে পারবো না। সেই কারণে ওই 2 দিনের পরিবর্তে আজকে ক্লাস নিয়ে নিচ্ছি। একটা গ্রুপের 20 তারিখে ক্লাস বন্ধ যাবে রবিবার, আর একটা গ্রুপের 21 তারিখে ক্লাস বন্ধ যাবে সোমবার সম্ভবত। আমি গ্রুপে মেসেজে বলে দিয়েছি। সেই ক্লাস যেটা তোমাদের মিস যাবে ওইটা কভার করার জন্য আমি আজকের রাতের ক্লাসটা নিচ্ছি। আর এমনিতে কালকে দুপুর 12টায় অফলাইনে ক্লাস আছে। আর যারা অনলাইনে পড়ো তাদের ব্যাচ হচ্ছে শনি সোম বুধ 7টায়। কালকে কি বার? বুধবার। স্যার বুধবার। কালকে অনলাইন ব্যাচে যারা পড়বা তাদের সন্ধ্যা 7টায় ক্লাস আছে, আর যারা অফলাইনে পড়বা তাদের 12টায় ক্লাস আছে। এখন আমি আজকের পড়ায় যাচ্ছি। ফিজিওলজি বা শারীরবৃত্ত কাকে বলে এটা প্রথমে আগে জানতে হবে। আসলে ফিজিওলজি বলতে বোঝায় কেমিক্যাল রিয়াকশন। কথা সোজা কথা, কোনো একটা জীবদেহের ভিতরে যেসব জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকেই বলা হয় ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশন। কোন জীবদেহের ভিতরে যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটে, জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাকেই বলা হয় ওই জীবের ফিজিওলজি বা শারীরবৃত্ত। বুঝছো কথাটা? জি স্যার। তাহলে সেটার একটা সংজ্ঞা দাও। প্রথমে আমরা একটা সংজ্ঞা দিব। লেখো শারীরবৃত্ত, এই কথাটা লেখো। তাহলে বসা আকার রয় দীর্ঘইকার র বৈরিবৃত্ত শারীরবৃত্ত। ব্র্যাকেটে লেখো ফিজিওলজি, ফিজিওলজি হাইফেন দিয়ে লেখো স্যার এটা কি শেষে যা পড়েছেন তারপর থেকেই না আমরা কোনো কিছু ফাঁকা রেখে আগাবো? না না, ফাঁকা রাখতে হবে না, আমি লাস্ট যা পড়াইছি তারপর থেকেই। লাস্ট তোমরা পড়ছো শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ, তারপরে সবার জন্য এটা আসবে। আমি ওটা খেয়াল করছি যে কোনো ডিসকন্টিনিউশন আছে কিনা, তা নাই। শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ যারা লিখছো পড়ছো তাদের কোনো গ্যাপ নাই, তারা ওর পর থেকে ইমিডিয়েট পর থেকে এটা লিখবা। বুঝছো মুসা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে। এখন শারীরবৃত্ত ব্র্যাকেটে লেখো ফিজিওলজি, কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো কোন জীব দেহের অভ্যন্তরে যে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, কোন জীবদেহের অভ্যন্তরে যে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমষ্টিকে ওই জীবের শারীরবৃত্ত বলে। তার সমষ্টিকে ওই জীবের শারীরবৃত্ত বলে। কোন জীবদেহের অভ্যন্তরে যে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমষ্টিকে ওই জীবের শারীরবৃত্ত বলে।
লিখছ? জি স্যার। আচ্ছা, নিচে আলাদা লাইন করে লেখো, শ্বসনের শারীরবৃত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। শ্বসনের শারীরবৃত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, এই লেখা কি ব্লার না ঠিক আছে? স্যার এখন পর্যন্ত ঠিক আছে। আল্লাহ বর্ষা, মাঝে মাঝে দেখি ঝাপসা দেখায়। আচ্ছা, শ্বসনের শারীরবৃত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা অন্তঃকোষীয় শ্বসন এবং নাম্বার 2 লেখো বহিঃকোষীয় শ্বসন। একজনের মেসেজ দিছে, স্যার আজকে কি ক্লাস হবে না? কেন, ক্লাস কি হইতেছে না? এরা আবার কোন কারা বুঝলাম না তো কিছু। একটা এরা কারা? সুস্মিতা তো নিয়ে, এটা আবার কে মেসেজ দেয়? স্যার আপনি লিংক পাঠাইছেন তো? না না, এটা মনে হয় নতুন ব্যাচের স্টুডেন্ট। এটা আবার এখানে আইছে কি জানো, এই জন্য এটা মেসেজ দিচ্ছে কিসের জন্য। সব গ্রুপে মেসেজ দিয়ে লিংক দিয়ে দিছি। আচ্ছা, শ্বসনের শারীরবৃত্তকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা অন্তঃকোষীয় শ্বসন এবং বহিঃকোষীয় শ্বসন। লিখতে পারছো? জি স্যার। নিচে আলাদা লাইন করে লেখো, এই দুইটা আমি এখানে একসাথে লিখে দিলাম যাতে করে তোমার একসাথে মনে রাখতে সুবিধা হয়। এখন আবার এই দুইটা ডিটেলস আবার দিব। লেখো, নিম্নে সংক্ষেপে পদ্ধতি দুটি বর্ণনা করা হলো। নিম্নে সংক্ষেপে পদ্ধতি দুটি বর্ণনা করা হলো। নাম্বার 1, ওই কথাটা তোমরা লিখে নাও, নিম্নে পদ্ধতি দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো, এই কথাটা তোমরা নিজেরা লিখে নাও। লিখছা? নিম্নে পদ্ধতি দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো। নাম্বার 1, অন্তঃকোষীয় শ্বসন। অন্তঃকোষীয় শ্বসন। অন্তঃকোষীয় শ্বসন, এটা যদি ইংরেজি লিখতে চাও লিখতে পারো, ইন্ট্রাসেলুলার রেসপিরেশন। ইন্ট্রাসেলুলার রেসপিরেশন, ইংরেজিতে বলবো আমরা ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা কিন্তু অন্তঃকোষীয় শ্বসন বা ইন্ট্রাসেলুলার রেসপিরেশন। লিখতে পারছো? জি স্যার। জি স্যার লিখছি। ভালো করছো, বই থাকলাম। ইন্ট্রাসেলুলার রেসপিরেশন। এখন এটা একটু আমি প্রথমে বুঝাবো, তারপর আমি লিখবো এটা সংজ্ঞাটা। আমরা তো মানুষ, শুধু মানুষ নয়, যত জীব আছে, যাদের জীবন আছে, তাদের প্রত্যেকটা কোষের ভিতরে C6H12O6 গ্লুকোজ, এই জিনিসটা ভাঙে বা জারিত হয়। যারা উন্নত জীব তাদের ক্ষেত্রে অক্সিজেন দ্বারা এটা জারিত হয়। যারা অনুন্নত জীব, আদিকোষী জীব, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, ওরা অক্সিজেন ছাড়াই এটাকে জারিত করতে পারে। তো আমরা যেহেতু উন্নত জীব মানুষ, আমাদেরটাই এখানে বলি, এই গ্লুকোজকে অক্সিজেন দ্বারা জারিত করে আমরা কি উৎপাদন করি? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, পানি এরকম লিখলে হবে, H2O প্লাস এটিপি। এই যে প্রক্রিয়াটা কোষের মধ্যে ঘটে, এই প্রক্রিয়াটাকে বলে অন্তঃকোষীয় শ্বসন। এটা প্রত্যেকটা জীবকোষের মধ্যে ঘটে। ঘটার উদ্দেশ্যটা কি? এটিপি তৈরি করা। এটিপি ব্যবহার করে এই কোষের ভিতরে যত অঙ্গাণু আছে তারা সবাই
নিজ নিজ কাজ করবে এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন, যেটাকে আমরা সবাত শ্বসনও বলে থাকি। আবার অক্সিজেন ছাড়াও এটা হয়, তখন সেটাকে আমরা অবাত শ্বসন বলবো। তো এটা আমরা এখন এখানে আলোচনা আনবো না অবাত শ্বসনটা, যেহেতু আমরা প্রাণীর শ্বসনের মধ্যে আমরা আলোচনা করছি। তাই এবার লেখো সকল জীবের কোষের কোষাভ্যন্তরে, সকল জীবের কোষাভ্যন্তরে সকল জীবের কোষাভ্যন্তরে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি ব্র্যাকেটে লেখো এটিপি উৎপন্ন হয়, সকল জীবের কোষাভ্যন্তরে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় তাকে অন্তঃকোষীয় শ্বসন বলে। সকল জীবের কোষাভ্যন্তরে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি ব্র্যাকেটে লেখো এটিপি উৎপন্ন হয় তাকে অন্তঃকোষীয় শ্বসন বলে। সকল জীবের কোষাভ্যন্তরে, শব্দটা এখানে লিখে দিয়েছি, সকল জীবের কোষাভ্যন্তরে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি ব্র্যাকেটে লেখো এটিপি উৎপন্ন হয় তাকে অন্তঃকোষীয় শ্বসন বলে। সকল জীবের কোষাভ্যন্তরে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় তাকে অন্তঃকোষীয় শ্বসন বলে। লিখছা? জি স্যার। দাঁড়ি সাথে লেখো মানুষ সহ অন্যান্য উন্নত জীবের ক্ষেত্রে প্রক্রিয়াটি নিম্নরূপ। মানুষ সহ অন্যান্য জীবের ক্ষেত্রে প্রক্রিয়াটি নিম্নরূপ। মানুষ সহ অন্যান্য জীবের ক্ষেত্রে প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রক্রিয়াটা কি? এবার একটা ওই ইকুয়েশন লিখবো, C6H12O6 প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এটাই হচ্ছে রিঅ্যাকশন, এটা হচ্ছে কোষ। মানুষ সহ অন্যান্য সকল জীবে প্রক্রিয়াটি নিম্নরূপ। এই বক্সের মধ্যে যেরকম লিখছি এরকম লিখে দাও। মানুষ সহ অন্যান্য সকল জীবে, উন্নত জীবে, মানুষ সহ অন্যান্য উন্নত জীবে প্রক্রিয়াটি নিম্নরূপ। গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। লিখছ? জি স্যার লিখছি। ঠিক আছে, হ্যাঁ। এবার আসো নাম্বার 2। এই সিস্টেমটা এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বেশি একটা সুযোগ নাই। তোমাদের বোটানিতে একটা চ্যাপ্টার আছে ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরতত্ত্ব। এই শ্বসনটা তো উদ্ভিদেও হয় প্রাণীতেও হয়। এই শ্বসনের টোটাল প্রক্রিয়াটা আমি ওই উদ্ভিদ বিজ্ঞানের ওই 9 নাম্বার চ্যাপ্টারে পড়াবো। এটার আবার 4টা স্টেজ আছে, হ্যাঁ। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলো ডিটেলস, এই অন্তঃকোষীয় শ্বসনের যে ডিটেলস সেটা কিন্তু আমরা পড়বো ওই উদ্ভিদ বিজ্ঞানের ওই 9 নাম্বার চ্যাপ্টারে। কারণ এই শ্বসনটা উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রে সেম, উন্নত যত উদ্ভিদ উন্নত যত প্রাণী সবার ক্ষেত্রে। এখানে আসলে মেইন ফোকাসটা হবে এই বহিঃকোষীয় শ্বসন, যেটা আমি এখন লিখতে যাচ্ছি। লেখো নাম্বার 2, বহিঃকোষীয় শ্বসন। ব্র্যাকেটে লেখো এক্সট্রাসেলুলার রেসপিরেশন।
ইন্ট্রাসেলুলার রেসপিরেশন, আর এখন আমরা লিখবো এক্সট্রা সেলুলার রেসপিরেশন, বহিঃকোষীয় শ্বসন। তোমাদের বইতে কিন্তু এরকম ভাবে পাবা না, বুঝছো, পেঁচানো আছে। লেখো বহিঃকোষীয় শ্বসন, ব্র্যাকেটে লেখো এক্সট্রা সেলুলার রেসপিরেশন। লিখছা? জি স্যার, লিখছি। এখন এইটার মধ্যে আবার, এখন লিখো না, আর বাকি কিছু লিখো না, আমি বুঝাবো, তারপরে যখন বলবো তখন নোট দিব। এইটার মধ্যে আবার দুইটা স্টেজ আছে। একটাকে বলে বহিঃশ্বসন, এখানে শুধু বহি কথাটা লিখবো, বহিঃকোষীয় কথাটা লিখবো না, বহিঃশ্বসন। হ্যাঁ, আর একটাকে বলা হয় অন্তঃশ্বসন। লিখিও না, এখানে আমি লিখছি, তোমরা পরে লিখবানে, আমি একটু বিষয়টা বুঝাই দিই। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন। এখন খেয়াল করো, এইটা মনে করো একটা কোষ, এটা একটা কোষ, মানুষের যে কোনো, এটা একটা কোষ। কোষ, এই কোষের ভেতরে এই দিক দিয়ে ধমনী আসবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। সেই অক্সিজেনটাই তুমি এখানে ব্যবহার করলা, ওই যে গ্লুকোজকে অক্সিজেন দিয়ে তুমি জারিত করবা, সেই অক্সিজেনটাই হচ্ছে ওই আসলো ধমনীর মাধ্যমে, এই আসলো, ওই আসলো। তারপরে তোমার বিক্রিয়ার শেষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস পানি, এটিপি ইত্যাদি ইত্যাদি হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার বের করে নিয়ে আসতে হবে কোষের ভেতর থেকে। এটা বের হবে শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে। এই যে ধমনীটা, এইটা কিন্তু কোষের মধ্যে ঢুকে অসংখ্য সরু সরু জালের মতো কৈশিক জালিকায় পরিণত হবে। সেই কৈশিক জালিকাগুলোই আবার পুনরায় মিলিত হয়ে এই ধমনী হিসেবে, শিরা হিসেবে বের হয়ে আসতে থাকবে। কার্বন ডাইঅক্সাইডটা শিরার ভেতর দিয়ে বের হয়ে আসতে থাকবে, আর অক্সিজেনটা ধমনীর ভেতর দিয়ে ঢুকতে থাকবে। এই ধমনীটাই কোষের মধ্যে গিয়ে অনেক সরু সরু শাখা প্রশাখায় বিভক্ত হবে, যেগুলোকে বলা হয় কৈশিক জালিকা। ওই কৈশিক জালিকার মেমব্রেন থেকে কিন্তু অক্সিজেনটা বের হয়ে এই কোষের মধ্যে চলে যাবে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে। কারণ প্রাণী কোষের ক্ষেত্রে এই কৈশিক জালিকাগুলোর আবরণ এতই পাতলা, ওই রক্তের ভেতরে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন খুব সহজেই এই রক্ত ত্যাগ করে এই কোষের মধ্যে চলে যেতে পারে। কেন? কারণ হচ্ছে চাপের পার্থক্য। চাপের পার্থক্যটা কি সেটা আমি একটু পরে বলছি, কোন জায়গায় কত চাপ থাকে সেটা আমি একটু পরেই বলছি, আগে একটু মৌলিক ধারণাটা নিয়ে নাও। এই ধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসে, তারপরে ধমনী অনেক চিকন শাখায় বিভক্ত হয়ে কৈশিক জালিকায় পরিণত হয়। যেহেতু এই রক্তের মধ্যে অনেক অক্সিজেন থাকে আর কোষের মধ্যে অক্সিজেনের খুব চাহিদা থাকে, তখন রক্ত থেকে অক্সিজেনটা বের হয়ে কোষের সাইটোপ্লাজমে চলে যায়। কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এসব জায়গায় শ্বসন হওয়ার পরে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার কোষ ত্যাগ করে এই রক্তের মধ্যে চলে আসে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাই আবার শিরার মাধ্যমে বের হয়ে আসতে থাকে। খেয়াল করো, এসে এখন কি করো, খেয়াল করো, এইখানে মনে করো আমার আছে ফুসফুসের অ্যালভিওলাস, এটা ফুসফুসের অ্যালভিওলাস। খেয়াল করো, এটা কি অ্যালভিওলাস। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটার মধ্যে আছে কি? বায়ু। এটার মধ্যে কি আছে? বায়ু। এই হ্যাঁ, এটার মধ্যে বাইরে থেকে অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে, আর এটা দিয়ে আমরা বাইরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুটা বের করে দিব, অবশ্যই দিব, একটু পরেই দিব। এইটা মনে করো অ্যালভিওলাসের আবরণ, অত্যন্ত পাতলা, 0.1 মাইক্রোমিটার মাত্র পুরু। এই যে ধমনীটা, ওইটা কিন্তু আবার এসে এই অ্যালভিওলাসটাকে ঘিরে ধরে, এখানেও আবার কৈশিক জালিকায় পরিণত হয়, তারপরে আবার অ্যালভিওলাসটাকে ঘিরে ধরে। আবার এইখানে কিন্তু এই শিরাটাও এসে কৈশিক জালিকার মাধ্যমে অ্যালভিওলাসটাকে ঘিরে ধরে। দেখো,
এই শিরার মাধ্যমে রক্ত আসতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওই দিক দিয়ে আসতেছে। যখন এখানে চলে আসে, এই রক্তের কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এই বায়ুর ভিতরে চলে যায়। কারণ কি, এই রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চাপ বেশি, কত সেটা একটু পরে বলবো। কিন্তু এই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের চাপ কম থাকে, যে বাতাসটা বাইরে থেকে আসে, যে কারণে এই রক্ত থেকে, কৈশিক জালিকার রক্ত থেকে যেটা শিরার মাধ্যমে আসছে, কার্বন ডাইঅক্সাইডটা বায়ুতে চলে যায়। আর বায়ুতে যে অক্সিজেন থাকে, ওই যে অক্সিজেন আসলো, সেই অক্সিজেনটা আবার বায়ু ত্যাগ করে রক্তের মধ্যে ঢুকে যায়। সেই অক্সিজেনটাই আবার এই দিক দিয়ে ওই ধমনির মাধ্যমে ওই কোষের কাছে যায়। এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। কিন্তু মাঝখানে হৃৎপিণ্ডের একটা ফাংশন আছে। হৃৎপিণ্ডের ফাংশনটা আমি এখানে বাদ দিয়ে দিছি। সেটা আবার কি, এই এখানে যেমন আমি দেখাইছি, এই যে ধমনিটা, সে সরাসরি এই কোষের কাছে রক্ত পাঠিয়ে দিচ্ছে, তা কিন্তু সে পারবে না। এই অ্যালভিওলাসের বাইরে থেকে ধমনিটা বের হয়ে হার্টের মধ্যে যাইতে হবে, অক্সিজেন যুক্ত রক্ত। হার্ট সেটাকে চাপ দিয়ে পাঠিয়ে দিবে। আমি মনে করো হার্টটা এখানে দেখাই নেই, কিন্তু হার্ট তো থাকবে। আবার এই কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমি এখানে দেখালাম ডাইরেক্ট ফুসফুসে চলে আসছে, সেটাও কিন্তু আসবে না। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে হার্টে যাবে, হার্ট আবার চাপ দিয়ে আবার এই ফুসফুসের মধ্যে পাঠিয়ে দিবে। কিন্তু আমি এখানে হার্টটাকে বাদ দিয়ে গেছি। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু হার্ট কিন্তু এখানে থাকবে। এই ফুসফুসের এমন কোনো সাধ্য নাই পাম্প করে এই কোষের কাছে রক্ত পাঠাইতে পারবে, অথবা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত টাইনে নিয়ে আসতে পারবে। এই ক্ষমতা ফুসফুসের নাই। এই ক্ষমতা কিন্তু হৃৎপিণ্ডের আছে। হৃৎপিণ্ডের কাছে যাবে, মাঝখানে একটা অঙ্গ আছে, সেটা আমি এখানে বাদ দিয়ে গেলাম। এইখানে আমি বিবেচনা করো, এই কোষ যার দরকার অক্সিজেন, আমি এই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা ওর কাছে পৌঁছে দিচ্ছি। আর এখানে সে তৈরি করছে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা টেনে আমি নিয়ে আসতেছি, এরপরে হার্টের মাধ্যমে মনে করো এই আমি ফুসফুসের কাছে নিয়ে আসছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই হচ্ছে টোটাল মেকানিজম অফ রেসপিরেশন। এটার মধ্যে এই কোষের মধ্যে যেটা ঘটে সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, যেটার নাম হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন। কোষের বাইরে এই যাটুকু ঘটতেছে, এইটুকু, এই পুরোটাই হচ্ছে বহিঃকোষীয় শ্বসন। এই কোষটার বাইরে যা কিছু ঘটতেছে এইটুকু কি বহিঃকোষীয় শ্বসন। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, এই যে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই অ্যালভিওলাসের দিকে আসে শিরার মাধ্যমে, রক্তের মাধ্যমে, আবার এই ধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত ওই কোষের কাছে যায়, এইটুকুকে বলা হয় অন্তঃশ্বসন। কি বলে? অন্তঃশ্বসন। আরেকবার একটু বলবেন স্যার ওইটা? অবশ্যই বলবো। এই যে শিরা এবং ধমনির মাধ্যমে কোষ আর এই ফুসফুসের কাছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আসা যাওয়াটা, এটা তো কোষ, এটা ফুসফুস। এই কার্বন ডাইঅক্সাইড আসতেছে আর এই অক্সিজেন যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে অন্তঃশ্বসন। কি এটা? অন্তঃশ্বসন স্যার। অন্তঃশ্বসন, যে প্রক্রিয়ায় কোষ থেকে ফুসফুস পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে এবং ফুসফুস থেকে কোষ পর্যন্ত অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছায়, এইটুকু হচ্ছে অন্তঃশ্বসন। কি এটুকু? অন্তঃশ্বসন। শিরার মাধ্যমে ওই কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে এইখানে অ্যালভিওলাস পর্যন্ত, আবার অ্যালভিওলাস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোষ পর্যন্ত যাবে। এই দেহের মধ্যে অক্সিজেনকে ব্যবহার করে, রক্তকে ব্যবহার করে, দেহের মধ্যে রক্তকে ব্যবহার করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এই আসা যাওয়াটাকে বলা হয় অন্তঃশ্বসন। আর এই ফুসফুসের যে বায়ু আর এই যে রক্ত, এর মধ্যে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা এক্সচেঞ্জ হচ্ছে, বায়ু আর রক্তের মধ্যে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে, সেটাকে বলে বহিঃশ্বসন। আমি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি স্যার। ফুসফুসের অ্যালভিওলাসের ভেতরে যে বাতাস থাকে, সেই বাতাসের অক্সিজেন রক্তের মধ্যে চলে যাওয়া আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাতাসের মধ্যে চলে আসা, এইটুকুকে বলে বহিঃশ্বসন। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। আবার এই ফুসফুস থেকে রক্তের মাধ্যমে
দেহকোষ পর্যন্ত অক্সিজেনের আসা, আবার দেহকোষ থেকে রক্তের মাধ্যমে ফুসফুস পর্যন্ত কার্বন ডাই অক্সাইড যাওয়া, এইটাকে বলা হয় অন্তঃশ্বসন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, বহিঃশ্বসনটা আবার একটু এখন বলবেন? কোনটা? বহিঃশ্বসনটা। বহিঃশ্বসন। জি স্যার। বহিঃশ্বসন হচ্ছে এইটা কি বলো, এটা কি? স্যার কোষ, দেহকোষ। হ্যাঁ, দেহকোষ। কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যে প্রক্রিয়ায় ফুসফুস পর্যন্ত যে পৌঁছায়, আবার ফুসফুস থেকে অক্সিজেন যে প্রক্রিয়ায় কোষে আসে, এইটুকু হচ্ছে অন্তঃশ্বসন। ক্লিয়ার? জি স্যার। আর বায়ু আর রক্তের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ, এটা হচ্ছে বহিঃশ্বসন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। স্যার তাহলে গ্লুকোজের কাজ কি স্যার? গ্লুকোজের কাজ তোর কল্লা। গ্লুকোজের কাজ কি? তা গ্লুকোজটাকে অক্সিজেন দিয়ে না পুরাইলে শক্তি তৈরি হবে কেমনে? গ্লুকোজটাকে অক্সিজেন দিয়ে পুরাইলেই তো কার্বন ডাই অক্সাইড, পানি আর এটিপি তৈরি হবে। গ্লুকোজটার কাজ কি? মানে গ্লুকোজটা এখানে কোষের মধ্যে শক্তি উৎপাদনের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। গ্লুকোজটাকে পোড়ানোর জন্য অক্সিজেন লাগবে, সেই অক্সিজেন আসা যাওয়া করতে হবে। তো সেই অক্সিজেন আসা যাওয়া করার সিস্টেমটাই হচ্ছে বহিঃকোষীয় শ্বসন। অক্সিজেন আসা যাওয়াটাই হচ্ছে অন্তঃশ্বসন, আর বায়ুর সাথে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটা হচ্ছে বহিঃশ্বসন। এরপরে যদি আমি না বুঝাইতে পারি তাহলে আমি ব্যর্থ। কে কে বোঝো নাই বলো? স্যার চাপের একটা বিষয় আছে, ওইটা একবার বলবেন। ওটা পরে, আগে এই মৌলিক জিনিসটা বুঝছো কিনা? কথা বলছ না, বায়ু বুঝছো না? থেকে ফুসফুস পর্যন্ত যে অক্সিজেনটা আসবে, এটা কি বহিঃশ্বসনের মধ্যে পড়বে? এদিক তাকা, এইটা কি? স্যার কোষ। পরে কইতে বলছি, সিপাত্র বলতে বলছি। তুই ক্লাসে ঢুকছো কোন সময়? এটা কি ক? এটা কি ক? হ্যাঁ সেফুদা, কথা কস না কেন? এটা কি? কথা বল না কেন? এটা কোষ। এটা কি বল? দেখছো কথা বলে? সিফাত, এটা কি? সিফাত সিফাত, কথা বলো না কেন? সিফান সিফাত, এটা কি? গেছে গেছে, মুত্রায় গেছে। আমার কোনো কথা কোষ মনে নাই ক্লাস। ও গেছে কই? আই কুসুত কে কথা কে করে ইয়া মাঝে মাঝে কথা কয়। যে জিনিসটা সবাই বুঝে বসে থাকে সেইটাও দিকে হয়তো আমার সময় নষ্ট করবে, সব সময় দেখছি। ওই গেছে কই? ও গেছে কই? দেখি নাই, ক্লাসে নাই। ক্লাস আসবে দেরি করিয়া, তারপর একটা সুন্দর মাইডে মিষ্টি মিষ্টি কথা কয়ে তারপর যে সবাই বুঝে বসে থাকে সেটাও জিগে ডিস্টার্ব করবে। এটা কি? কোষ স্যার। কোষ স্যার। ও গেছে কই? ওরে বাইর কর। শিফান সিফাত গেছে কই? ওরে বাইর কর খুঁজা। স্যার আমার ফোন আসছিল স্যার। এটা কি ক? শিফান সিফাত, এটা কি ক? কোষ স্যার। কোষ, হ্যাঁ ঠিক আছে। এখন এইখানে C6H12O6 গ্লুকোজ, এটা তোমার আসতে হবে, থাকতে হবে। এটা তুমি পাবা কই? এটা তুমি যে খাবার দাবার খাবা সেখান থেকে আসবে। তুমি দেখি ভাত, রুটি, মাছ, মাংস, পোলাও কত কিছু খাইতে থাকো, সেগুলো ভেঙে চুরে সবশেষে এটা তৈরি করা সম্ভব। শর্করা জাতীয় খাবার খেলে ডাইরেক্ট এটা তো পাওয়া যায় গ্লুকোজ। আমিষ বা স্নেহ খেলে ওটা গ্লুকোনিওজেনেসিস একটা সিস্টেম আছে, সেটার মাধ্যমে এটা তৈরি হয়। এটার নাম কি? এটার নাম কি? গ্লুকোজ। এটার নাম কি? গ্লুকোজ। গ্লুকোজ। এটারে আমার জারিত করতে হবে, ভাঙতে হবে অক্সিজেন দিয়ে, তাহলেই আমি পাবো কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এখন এই অক্সিজেনটা তুমি পাবা কই? তোমার কাছে এই অক্সিজেনটা আসবে রক্তের মাধ্যমে। কার মাধ্যমে আসবে? রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে। তোমার যে ধমনী, সেই ধমনীর রক্তে এই অক্সিজেন আছে, ধমনীর মাধ্যমেই এই অক্সিজেনটা আইসা তোমার কোষের মধ্যে ঢুকবে। তারপরে তুমি এই বিক্রিয়াটা করে শক্তি তৈরি করবা। কিন্তু এখানে যে এই জিনিসটা তৈরি হয়েছে এটা আবার বিষাক্ত।
এইটা আবার তোমার কোষের ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে, কার্বন ডাই অক্সাইড। এই তুমি কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে আসবে। কিসের মাধ্যমে বের করে নিয়ে আসবে? রক্তের মাধ্যমে। সেটা কোন জায়গার রক্ত? শিরার রক্ত। শিরায় যে রক্ত থাকে তার মাধ্যমে তুমি ওই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে নিয়ে আসবে। ধমনীর রক্তের মাধ্যমে অক্সিজেন ওখানে ঢুকায় দিবা, শিরার রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবা। এখানে কিন্তু এদের দুজনের মধ্যে কমিউনিকেশন আছে, অসংখ্য চিকন চিকন শাখা প্রশাখার মাধ্যমে এরা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। এরা মানে কারা? ধমনী আর শিরা। কোষের মধ্যে বসে ধমনী আর শিরা কিন্তু কৈশিক জালিকার মাধ্যমে এই পাশ থেকে এক গ্রুপ আর ওই পাশ মাঝখানে কিন্তু এরা একত্রিত থাকে। বুঝাতে পারছি না পারি নাই? এইগুলোকে বলে কৈশিক জালিকা। এখন এই কোষের মধ্যে যে তুমি এই রিয়াকশনটা করছো, এটার নাম হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন। এতক্ষণে পড়ানো হয়ে যায় আর এই খালি পেঁচাইতেছে। অন্তঃকোষীয় শ্বসন, এইটা বাদ দিয়া বাকি যা কিছু আলোচনা করব সব বহিঃকোষীয় শ্বসন। বাকি কি কি আলোচনা করব? এই রক্ত চলে যাবে অ্যালভিওলাসের কাছে। এই অক্সিজেন যুক্ত রক্ত তুমি পাইলা কই? বলতে পারো যে স্যার আল্লাহ দেশে। আল্লাহ তো দেশে, আল্লাহ না দিলে পাবা কই? আল্লাহরে তো ডাকো না। রক্ত রক্ত এখানেও কিন্তু এই অ্যালভিওলাসের চারপাশে এই যে শিরাটা তার কৈশিক জালিকা আছে, আবার এই যে ধমনী তার কৈশিক জালিকা আছে, চিকন চিকন কৈশিক জালিকা চারপাশ দিয়ে পেঁচাই দিচ্ছে। সেটা আর আমরা আঁকতে গেলাম না। এই অ্যালভিওলাসের ভেতরে হচ্ছে বায়ু। এই বায়ুর ভিতরে অক্সিজেন আছে, আবার কার্বন ডাই অক্সাইডও আছে। আবার এই রক্তের ভেতরেও কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে। কিন্তু দেখা যাচ্ছে বায়ুতে যে অক্সিজেন আছে তার চাপ বেশি, কিন্তু রক্তে যে অক্সিজেন আছে তার চাপ কম। তাহলে কি করবে? বায়ু থেকে অক্সিজেন রক্তের মধ্যে চলে আসবে। আসবে নাকি আসবে না? আসবে স্যার। আবার রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি, এই দেখো না কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে, কিন্তু বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইড কম। তাহলে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুতে চলে যাবে, যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে স্যার। এই সিফাত, যাবে না যাবে না? তুই কর। যাবে স্যার। যাবে। তুই আবার একটু পরে যদি মাইয়াগো মতো আবার পেছাই পেছাই কথা কস, তোর পাঁচটাই আমার মনে দাও। এই যে রক্ত আর এই যে বায়ু, এইখানে যে এক্সচেঞ্জটা হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জটা হচ্ছে, এইটুকু বায়ু আর রক্তের মধ্যে, এইটুকুর নাম হচ্ছে, বুঝিস কিন্তু, এইটুকুর নাম হচ্ছে বহিঃশ্বসন। কি নাম? বহিঃশ্বসন। বায়ু আর রক্তের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ, তার নাম কি? বহিঃশ্বসন। আবার এই যে কোষ থেকে এই পর্যন্ত যে কার্বন ডাই অক্সাইড আসছে রক্তের মাধ্যমে, এইটুকু, আবার এই অক্সিজেনটা আসার পরে কোষ পর্যন্ত যে চলে যাচ্ছে এইটুকু, অর্থাৎ ধমনীর মধ্যে অক্সিজেন যেভাবে চলাচল করে ধমনীর মাধ্যমে গিয়ে ওই কোষ পর্যন্ত পৌঁছাচ্ছে, এই পথ পরিক্রমাটুকু। আবার কোষ থেকে শিরার মাধ্যমে রক্তের দ্বারা বাহিত হয়ে ওই কার্বন ডাই অক্সাইডটা এই পর্যন্ত আসতেছে, এই পথ পরিক্রমাটুকু, এইটুকুকে বলে অন্তঃশ্বসন। কি বলে? অন্তঃশ্বসন। এই বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন দুইটাকে একসাথে বলে বহিঃকোষীয় শ্বসন। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। স্যার এই যে এক্সচেঞ্জটা হয় স্যার, এটা কি ব্যাপনের প্রভাবে স্যার? হ্যাঁ, কেন হয় সেটা আমি সব বলবো। এখন বুঝছো না? বোঝো নাই? স্যার পুরো ক্লিয়ার স্যার। হ্যাঁ, পুরা ক্লিয়ার, পুরা ক্লিয়ার। সেইটাই তো আমি এখানে লিখছি। বহিঃকোষীয় শ্বসনকে দুই ভাগে ভাগ করছি, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। এখন এই যে ব্যাপনটা হবে, শোনো না, তুমি যে এই অক্সিজেনটা এই কোষের মধ্যে ঢুকাইছো, হ্যাঁ, তারপর কৈশিক জালিকার মধ্যে ঢুকছে,
কৈশিক জালিকা থেকে অক্সিজেনটা বের হয়ে কোষের মধ্যে চলে গেছে, কেন গেছে? তার জন্য কিন্তু ব্যাপন দায়ী। দেখা যাচ্ছে এইখানে কোষের মধ্যে অক্সিজেন বেশি কম আর রক্তের মধ্যে অক্সিজেন বেশি, সে কারণে রক্ত থেকে কোষের মধ্যে চলে যাবে, তাই না ব্যাপারটা? তুমি তো এইখানে রক্তের মাধ্যমে অক্সিজেন তো এখানে আনলা, এই অক্সিজেন যে তোমার রক্ত ত্যাগ করে কোষের মধ্যে যাবে, কেন যাবে? কারণ কোষের মধ্যে অক্সিজেন কম, তোমার রক্তের মধ্যে বেশি, সে কারণে এইখান থেকে রক্ত ত্যাগ করে আবার অক্সিজেনটা কোষের মধ্যে চলে যাবে। আবার কার্বন ডাই অক্সাইড যেটা তোমার কোষে তৈরি হয়েছে, সেটা কেন কোষ ত্যাগ করে তোমার রক্তের মধ্যে ঢুকবে? কারণ ওই একই, ব্যাপন চাপের পার্থক্য। এখন সেই ব্যাপন চাপের ভ্যালুটা আমি তোমারে বলবো। কি কথা বুঝতেছো না বুঝতেছো না? জি স্যার বুঝতেছি। হ্যাঁ, না বুঝলে বলবা। আমি যদি না বুঝাইতে পারি তাহলে কে বুঝাইতে পারবে বলো? আমি এত চেষ্টা করি, আমি না বুঝাইতে পারলে তোমার আর কে বুঝাইতে পারবে বলো? এগুলো তো ওরকম ভাবে বইয়ের মধ্যে তুমি পাবা না। এখন শোনো, শুনবা না শুনবা না? জি স্যার শুনবো। শুনবা, ঠিক আছে। এখন ওইখানে যদি জায়গা থাকতো ওইখানে লিখতে পারতাম, এখন যদি ওখানে আমি হিজিবিজি করে ফেলছি, ওইখানে আমি আর এই জিনিসটা লিখবো না। এইটার নাম কি? সিফাত বলো, এটার নাম কি? কোষ স্যার। কোষ, হ্যাঁ, এটার নাম কোষ। এখন তোমার এই কোষের ভেতরে, মন দিয়ে শুনিও, তোমার এই কোষের ভিতরে অক্সিজেনের চাপ আছে 40 মিলিমিটার মার্কারি। কত মিলিমিটার মার্কারি বলো তো? 40 মিলিমিটার। 40 মিলিমিটার মার্কারি অক্সিজেনের চাপ। কত? 40 মিলিমিটার মার্কারি। আর কার্বন ডাই অক্সাইডের চাপ, শুনিও কিন্তু, 45 মিলিমিটার মার্কারি। পাইছো? শুনছো না শোনো নাই? অক্সিজেন কত? অক্সিজেন কত? 40। অক্সিজেন বেটা 40 আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 45। উল্টাপাল্টা কষকায়। এখন এই ধমনী যেটা আসে, ধমনীর যে রক্ত, সেই রক্তের ভেতরে অক্সিজেনের চাপ থাকে, লেখমু কোথায়, আমার মাথার উপরে লেখমু, অক্সিজেনের চাপ থাকে 95 মিলিমিটার মার্কারি। আর কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। কোথায় লিখবো? এই মিলিমিটার মার্কারি না রাখলেও হয় স্যার, শুধু 40 লিখতে হয়। এখন দেখো না, এইখানে কার্বন ডাই অক্সাইড কত? 40। আর এই ভিতরে কত? 45। তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে থাকতে চাইবে না, এখানে চলে আসতে চাইবে। চাইবে নাকি চাইবে না? চাইবে। হ্যাঁ স্যার। আর এখানে অক্সিজেন 95, আর এই ভিতরে অক্সিজেন কত? স্যার 40। তার মানে অক্সিজেনটা এখানে দেখাও ঢুকতেছে, আর কার্বন ডাই অক্সাইডটা তো বের হবে। এইখানে বের করা দেখানোর দরকার নেই, এদিকে দেখাও অক্সিজেন ঢুকতেছে, সেটা এখানে দেখাও। এই যে অক্সিজেন ঢুকতেছে, ঢুকলো, কার্বন ডাই অক্সাইড আবার বের হয়ে যাবে। বের হয়ে যাবে কার কাছে? শিরার কাছে। শিরা, বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড বের হয়ে কোথায় যাবে? শিরায় যাবে। শিরায় যদি যায়, তাহলে শিরার ভেতরে কিন্তু কার্বন ডাই অক্সাইডের চাপ এই 45 আছে না, সেটাই চলে আসবে শিরার মধ্যে। ওইটাই তো আসছে এখানে, কার্বন ডাই অক্সাইডের চাপ শিরার মধ্যে 45 মিলিমিটার মার্কারি, আর অক্সিজেনের চাপ এখানে 40 মিলিমিটার মার্কারি। অর্থাৎ শিরায় কার্বন ডাই অক্সাইডের আর অক্সিজেনের চাপ দেহ কোষের ভেতরের চাপের সমান। এই শিরা এই অবস্থায় রক্তটা নিয়ে বের হয়ে আসতে থাকে, ধমনী রক্ত নিয়ে ঢুকবে। এই যেহেতু ধমনীর মধ্যে অক্সিজেন 95, দেহ কোষের মধ্যে মাত্র 40,
এখান থেকে হু হু করে অক্সিজেন এটার মধ্যে চলে যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডও যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখানে যাচ্ছে দেখানোর দরকার নেই। কার্বন ডাইঅক্সাইড এখানে যেহেতু 45, বুঝতে পারছো, আর এখানে 40, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসবে, কিন্তু এই বের হয়ে আসাটা এখানে দেখানোর দরকার নেই, এই দিক দিয়ে বের হয়ে আসছে দেখাচ্ছে, কারণ বের হয়ে এসে শিরা দিয়ে বের হয়ে আসবে। এই আসলো, এখন এসে কোথায় আসবে? এরা দুইজনই আসবে কোথায়? অ্যালভিওলাসের কাছে আসতে হবে তাদের দুইজনকেই। এই হচ্ছে আমার অ্যালভিওলাস। এই এবার আসো এইখানে, আসছে কিন্তু, এই রক্ত কিন্তু আসছে, এদিক দিয়ে রক্ত আসছে। কি চাপ? চাপটা এখানে আবার লিখি, কার্বন ডাইঅক্সাইডের চাপ কত? জুম আউট করে দেন, নাহলে দেখা যাচ্ছে না। কার্বন ডাইঅক্সাইডের চাপ কত? এই যে আসছে যে রক্ত, 45 মিলিমিটার মার্কারি। আর অক্সিজেনের চাপ কত? ওই যে আসছে 40। হ্যাঁ, 40 মিলিমিটার মার্কারি। এখন বায়ু, এই অ্যালভিওলাসের যে বায়ু, তার ভেতরে তো অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেই চাপের মানটা লিখবো। অ্যালভিওলাসের বায়ুর ভিতরে এবার দেখবা না ঘটনা কারে কয়, কার্বন ডাইঅক্সাইডের চাপ থাকে অ্যালভিওলাসের বায়ুর ভিতরে, কার্বন ডাইঅক্সাইডের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। ভেতরে কত? রক্তের মধ্যে কত? আর বাতাসে কত? 40। তাহলে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় যাবে? এখানে যাবে। বায়ুতে যাবে নাকি যাবে না? যাবে না যাবে না? যাবে। যাবে। এবার আসো অক্সিজেনেরটা লিখবো। বায়ুর ভিতরে অক্সিজেনের চাপ এখানে লিখলে আবার এরকম ক্রস দেওয়া লাগবে না, কত জানো? 104 মিলিমিটার মার্কারি। 104 মিলিমিটার মার্কারি। আর রক্তে কত? স্যার 40। মাত্র 40। আর বাতাসে কত? 104। তবে সম্পূর্ণ অক্সিজেন আসতে পারবে না, 95 মিলিমিটার মার্কারি পর্যন্ত আসবে অক্সিজেনটা, এখানে চলে আসবে। কত পর্যন্ত আসবে জানো? 95 মিলিমিটার মার্কারি পর্যন্ত। সম্পূর্ণটা আসতে পারবে না, কারণ আমরা যে বাতাসটা ছেড়ে দেই তার মধ্যেও কিছুটা অক্সিজেন থাকে, কিন্তু আসবে তো। এই অক্সিজেন নিয়েই আমি এখন যাত্রা শুরু করব এই দিকে। এই 95 মিলিমিটার মার্কারি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আমি এদিকে যাত্রা করতেছি। আর আমার মধ্যে কার্বন ডাইঅক্সাইডও আছে। এই আমি 45 মিলিমিটার মার্কারি যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে 40। এই যে 40, এই কারণ 45 ছিল, সেটা বের হয়ে গিয়ে 40-এ এসে ঠেকবে। 40 মিলিমিটার মার্কারি, এইটা নিয়ে আমি এখন যাত্রা শুরু করব। এই আসছি আমি। যেই আমি এখানে আসব, আমার অক্সিজেন আছে 95, কার্বন ডাইঅক্সাইড আছে 40। দেহের মধ্যে আবার অক্সিজেন আছে 40, কার্বন ডাইঅক্সাইড আছে 45। সুতরাং আমি এখানে যেহেতু অক্সিজেন 95, এখানে মাত্র 40, আমি এখান থেকে এখানে যাব। আর আমার দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড 45, অক্সিজেন মাত্র 40, সরি রক্তের মধ্যে 40। এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা এদিকে আসতে চাইবে, আমরা এদিকে না দেখায় এদিকে দেখা দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইডটা এদিকে বের হয়ে আসবে। এই হচ্ছে কনসেন্ট্রেশনের মান। এই কনসেন্ট্রেশনের মানের ডিফারেন্সের কারণেই এই কোষ থেকে রক্তের মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আসবে নাকি যাবে সেটার ঘটনাটা নির্ভর করে। বুঝাতে পারছি না পারিনি? এখন এটা আমরা লিখবো। এই পিকচারটা আমি একটা ছবি তুলে তোমাদের গ্রুপের সামনে দিয়ে দিই, তাহলে পরিষ্কার দেখতে পাবা, তাহলে আমি আলোচনা করতে আরো সুবিধা হবে। আজকে শুধু এইটাই আলোচনা করতে পারবো, এর চেয়ে বেশি মনে হয় পারা যাবে না। ছবিটা আমি তুলে গ্রুপে নিয়ে আসতেছি, মানে চোখের সামনে নিয়ে আসতেছি। না স্ক্রিন দেখ আমি কি দিতেছি, দেখতে পারলেই তো হইলো।
এখন কি দেখা যায় পরিষ্কার না যায় না? পরিষ্কার স্যার, স্যার, পরিষ্কার। দেখা যায়। পরিষ্কার দেখা যায় স্যার স্যার। একেবারে ক্লিয়ার স্যার। হ্যাঁ, একেবারে ক্লিয়ার। তোমরা লাগলে এই ছবিটা এঁকে নেবা আনে। এখন আঁকবা? এতক্ষণ তো আঁকো স্যার, নাই। আঁকছি। এখন আঁকবা না আমি নোট আঁকলে ভালো, আঁকলে ভালো। আর যদি না এঁকে থাকো পরে আঁকবা আনে, আমি এখন নোটটা বলি তাই লেখো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। আমি কিন্তু এইটা আলোচনা করব না, কারণ অন্তঃকোষীয় শ্বসন আমার এখন আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে এইটার বাইরে যা শ্বসন ঘটে সেটা। এই কোষের বাইরে যা ঘটে শ্বসন সবই হচ্ছে বহিঃকোষীয় শ্বসন। সেটার মধ্যে এইটুকু, এই যে আসতেছে কার্বন ডাই অক্সাইড আর এই যে যাচ্ছে অক্সিজেন, এইটুকুর নাম হচ্ছে অন্তঃশ্বসন। কি নাম? অন্তঃশ্বসন। স্যার অন্তঃশ্বসন। আর এই বায়ু আর রক্তের মধ্যে এখানে যে আদান প্রদান হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের, এইটুকুর নাম হচ্ছে বহিঃশ্বসন। আমি শুধুমাত্র এই দুইটা আইটেম আলোচনা করব, উপরের এইটা আলোচনা করব না। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন লেখো বহিঃশ্বসন কথাটা, সরি বহিঃকোষীয় শ্বসন কথাটা লিখে আইটেম দাও। এতক্ষণ যা বুঝাইছি তুমি বলছো যে নিম্নে সংক্ষেপে এদের বর্ণনা দেওয়া হলো, তুমি অন্তঃকোষীয় শ্বসনের বর্ণনা দিয়েছো। এবার লেখো 2 বহিঃকোষীয় শ্বসন, লিখে হাইফেন দাও। এক্সট্রা সেলুলার রেসপিরেশন কথাটা লিখে হাইফেন দাও। লেখো জি স্যার। কোন প্রাণীর দেহকোষের বাইরে, কোন প্রাণীর দেহকোষের বাইরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের, কোন প্রাণীর দেহকোষের বাইরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের চলাচল এবং ফুসফুসের বায়ুর সাথে আদান প্রদানের প্রক্রিয়াকে বহিঃকোষীয় শ্বসন বলে। কোন প্রাণীর দেহকোষের বাইরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের চলাচল এবং ফুসফুসের বায়ুর সাথে আদান প্রদানের প্রক্রিয়াকে বহিঃকোষীয় শ্বসন বলে। কোন প্রাণীর দেহকোষের বাইরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের চলাচল এবং ফুসফুসের সাথে আদান প্রদানের প্রক্রিয়াকে বহিঃকোষীয় শ্বসন বলে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি সাথে লেখো বহিঃকোষীয় শ্বসনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। বহিঃকোষীয় শ্বসনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা নাম্বার 1 রোমান 1 লেখো বহিঃশ্বসন। বহিঃশ্বসন এটা কিন্তু বহিঃকোষীয়র আন্ডারে আর কি। বহিঃকোষীয় শ্বসনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা নাম্বার 1 লেখো বহিঃশ্বসন। বহিঃকোষীয় শ্বসনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা লেখো নাম্বার 1 বহিঃশ্বসন। জি স্যার। হাইফেন দিয়ে লেখো যে প্রক্রিয়ায় অ্যালভিওলাসের বায়ু এবং কৈশিক জালিকার রক্তের মধ্যে, যে প্রক্রিয়ায় অ্যালভিওলাসের বায়ু এবং কৈশিক জালিকার রক্তের মধ্যে, যে প্রক্রিয়ায় অ্যালভিওলাসের বায়ু এবং কৈশিক জালিকার রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে তাকে বহিঃশ্বসন বলে। যে প্রক্রিয়ায় অ্যালভিওলাসের বায়ু এবং কৈশিক জালিকার রক্তের মধ্যে
যে প্রক্রিয়ায় অ্যালভিওলাসের বায়ু এবং কৈশিক জালিকার রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে তাকে বহিঃশ্বসন বলে। লিখছ? জি স্যার। সাথেই লেখো, ব্যাপন চাপের পার্থক্যের জন্য বহিঃশ্বসন ঘটে থাকে। ব্যাপন চাপের পার্থক্যের জন্য বহিঃশ্বসন ঘটে থাকে। ব্যাপন চাপের পার্থক্যের জন্য বহিঃশ্বসন ঘটে থাকে। লিখছ? ব্যাপন চাপের পার্থক্যের জন্য বহিঃশ্বসন ঘটে থাকে। দাঁড়ি। সাথে লেখো, অ্যালভিওলাসের বায়ুর অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি, কিন্তু অ্যালভিওলাসের বায়ুর অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি। অ্যালভিওলাসের বায়ুর অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার মার্কারি, কিন্তু কৈশিক জালিকার রক্তের অক্সিজেনের চাপ থাকে কৈশিক জালিকার রক্তের অক্সিজেনের চাপ থাকে কৈশিক জালিকার রক্তের অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। কিন্তু কৈশিক জালিকার রক্তের অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। লিখছ? জি স্যার। দাঁড়ি। সাথেই লেখো, এই ব্যাপন চাপের পার্থক্যের জন্য বায়ু থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 95 মিলিমিটার মার্কারিতে উন্নীত হয়, যতক্ষণ না 104 হলে ভালো হইতো, যদি বাতাসের সমস্ত অক্সিজেন চলে আসতো রক্তে তাহলে চাপ 104 হইতো, কিন্তু সমস্ত অক্সিজেন তো আসতে পারে না, কিছুটা থাইকা যায় বাইরে, সেজন্য 95 পর্যন্ত আসতে পারে। এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য বায়ু থেকে অক্সিজেন রক্তে চলে আসে যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 95 মিলিমিটার মার্কারিতে উন্নীত হয়। দাঁড়ি। এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য বায়ু থেকে অক্সিজেন রক্তে চলে আসে যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 95 মিলিমিটার মার্কারিতে উন্নীত হয়। দাঁড়ি। লিখছ? জি স্যার, লিখছি। যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 95 মিলিমিটার মার্কারিতে উন্নীত হয়। দাঁড়ি। এবার সাথী লেখো, কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা থাকে কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা থাকে 45 মিলিমিটার মার্কারি। কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা থাকে 45 মিলিমিটার মার্কারি এবং অ্যালভিওলাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা থাকে 40 মিলিমিটার মার্কারি। চাপ হবে না? ওই তো একই কথা, চাপ বা ঘনমাত্রা যা চাপ লেখো, কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 45 মিলিমিটার মার্কারি এবং অ্যালভিওলাসের বায়ুতে
কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। দাঁড়ি এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুতে চলে যায় যতক্ষণ না রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ 40 মিলিমিটার মার্কারিতে নেমে আসে। এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুতে চলে যায় যতক্ষণ না রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ 40 মিলিমিটার মার্কারিতে নেমে আসে। বাইরে বাতাস আর রক্তের কার্বন ডাই অক্সাইডের চাপ যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ পর্যন্ত, বাইরেও 40 ভেতরেও যখন 40 হবে তখন আর যাবে না। তাহলে দেখা যাচ্ছে অক্সিজেনটা কিন্তু কিছুটা রেসিডিউ থাইকা যায়, 104 থাকে বাইরে, ভেতরে আসে মাত্র 95, একটা ডিফারেন্স থাইকা যায়। কিন্তু কার্বন ডাই অক্সাইডের কিন্তু আর ডিফারেন্স থাকে না। কার্বন ডাই অক্সাইড এখানে 45, বাইরে 40, এই বাইরে ভিতরে দুই জায়গায় 40 না হওয়া পর্যন্ত কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণটাই রক্ত থেকে বের হয়ে যায়। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 45 আর এখানে আছে 40, এই যে 5 ডিফারেন্স, এই 5 পুরোটা বাইরে বের হয়ে যায়। তখন ভেতরেও থাকে 40, বাইরেও থাকে 40, তখন তার কিছু করার নাই, তখন তার 5% যাবেন। তাহলে লাইনটা আবার বলছি, রক্তে কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 45 মিলিমিটার মার্কারি এবং অ্যালভিওলাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। দাঁড়ি এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুতে চলে যায় যতক্ষণ না রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ 40 মিলিমিটার মার্কারিতে নেমে আসে। লাইনটা সবাই ধরতে পারছো, লিখতে পারছো? জি স্যার। সবাই কি ধরে লিখতে পারছো না পারো নাই? স্যার আরেকবার একটু বলেন। কেউ একজন বলো, মুসা বলো। স্যার আমার শেষে একটু সমস্যা ছিল। তাহলে আমি বলি, পুরোটা আবার সবাই মিলে নাও। কৈশিক জালিকার রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 45 মিলিমিটার মার্কারি এবং অ্যালভিওলাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের চাপ থাকে 40 মিলিমিটার মার্কারি। দাঁড়ি এই ব্যাপন চাপ পার্থক্যের জন্য রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বায়ুতে চলে যায় যতক্ষণ না রক্তে কার্বন ডাই অক্সাইডের চাপ 40 মিলিমিটার মার্কারিতে নেমে আসে। সবাই কি শুনতে পাইছো? জি স্যার। কারো কি গ্যাপ গেছে, মিস গেছে, না লিখতে পারবা? লিখছি স্যার, সমস্যা নেই। লিখছি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এটুকুই থাকুক। অন্তঃশ্বসনটা আরো সময় লাগবে। কি স্যার ওই যে কোষ থেকে শিরার মধ্যে যে স্যার এটা কোনো পার্থক্য নাই, তাহলে স্যার এটা আসে কেন স্যার? কোষ থেকে শিরার মধ্যে কোষে যে, হ্যাঁ কোষ থেকে যে স্যার মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা তো একই স্যার, কোষ আর এই শিরার মধ্যে স্যার, তাহলে এটা মানে আসে কেন? তুমি তো বুঝতে ভুল করছো কি, তুমি বাম পাশে ধমনির দিকে তাকাও, ধমনির মধ্যে কার্বন ডাই অক্সাইডের চাপ 40 আর কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের চাপ 45। তার মানে কি হবে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা রক্তের মধ্যে আসবে, সেই রক্তই ওই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে শিরার মধ্যে দিয়ে বের হয়ে আসতেছে। বুঝাতে পারি নাই? কোষ থেকে শিরার মধ্যে আসবে না, কোষ থেকে ধমনির মধ্যেই আসবে। কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে ধমনির রক্তের মধ্যেই আসবে। ধমনি থেকে যখন অক্সিজেনটা যাবে কোষের মধ্যে, আবার ওই কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা ধমনির মধ্যেই আসবে, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা নিয়ে শিরা ওই মাথা দিয়ে বের হয়ে আসবে। শিরার সাথে কোষের এক্সচেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ হচ্ছে ধমনির সাথে কোষের। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। না তুমি সত্যি সত্যি বুঝছো কিনা বলো? জি বুঝছো না বুঝছো? হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।